ভবানীপুরের আনন্দ অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটে হেতেল পারেককে ধর্ষণ করে খুন করে ধনঞ্জয়। সাবস্টেন্টাল এভিডেন্সের ভিত্তিতে 14 আগস্ট 2004 ফাঁসি দেওয়া হয় ধনঞ্জয়ের। তারপর থেকে ISI-এ কর্মরত দুজন অধ্যাপক দেবাশিস সেনগুপ্ত ও প্রবাল মুখার্জি সহ একজন সমাজকর্মী পরমেশ গোস্বামীরা ধনঞ্জয়ের ফাঁসির কারণের অনুসন্ধান শুরু করেন। 12 বছরের প্রকৃত ঘটনার সন্ধানের পরে যৌথভাবে একটি বই লিখেছেন তারা, যার নাম আদালত, মিডিয়া, সমাজ এবং ধনঞ্জয়ের ফাঁসি। এই বইয়ের প্রথম পর্বে বিচার ব্যবস্থার প্রক্রিয়ার উপরে প্রশ্ন তোলা হয়েছে। তার দ্বিতীয় ভাগে ধনঞ্জয়ের অপরাধের তথ্যে গোলমাল দেখানো হয়েছে লেখকদের কলমের মাধ্যমে। 4 পাতার একটা স্বীকারোক্তি রাত্রিরে লিখেছে, ইংরেজিতে লেখা। সেই স্বীকারোক্তির একটু অংশ আমি পড়ি, মানে সেটা দর্শক অবাক হবেন। ইংরেজিতে লিখেছে, ওটা বাংলা করে নেওয়া হয়েছে। তা বলছেও ওর বিরুদ্ধে অভিযোগ ছিল যে ও এসব যা করেছে, খুন, ধর্ষণ আর একটা ঘড়ি চুরি করেছে। তো এবার ওর পুলিশকে বলছে, সোনালী ব্যান্ডযুক্ত লেডিস রিকো হাতঘড়িটি যাহা আমি আনন্দ অ্যাপার্টমেন্টের 3 ফ্ল্যাট হইতে 5/3/90 তারিখে চুরি করিয়াছিলাম, আমি আমাদের বাড়ির তাকে রাখিয়াছি। আমার জামা কাপড় যাহা পরিয়া আমি হেতাল পারেককে খুন ও ধর্ষণ করিয়াছিলাম, আমি বাড়ির আরেকটি তাকে রাখিয়াছি। আমি সেই তাক দুইটি ও জিনিসপত্রগুলি দেখাইয়া দিব। তা ওর বাড়িতে পুলিশ যাচ্ছে, ওকে ধরা, ঘটনাটার পরে প্রায় 2 মাস পরে ওকে ওখানে গ্রেপ্তার করা হয়েছে। আর তারপর পালা কাগজে তো সেই রাত্রেই বেরিয়েছে। সে রাত্রে যেটা খবর বেরিয়েছে যে অভিযুক্ত ধনঞ্জয় পলাতক, বড়তি। তো সবাই জানে যে ও করেছে, সুতরাং ও তো পালিয়ে বেড়াতে হচ্ছে তখন গ্রামে। কিন্তু ও যেটা খুন করেছে একটা স্মৃতি, তো জীবনে তো গাদা খুন হয় না, সেটাকে তাকে যত্ন করে রেখেছে, এখানে পুলিশ আসবে। তারপর হাত ঘড়িটা, সেটা যদি তাড়াহুড়ো মধ্যে খুঁজে না পায়, সেটাও তাকে রেখেছে। ধনঞ্জয়ের পাশে দাঁড়িয়ে CRPC 173(8) ধারায় এই কেসের ওপেন করার দাবি তুলেছেন বইয়ের লেখকরা। তাদের অভিযোগ, ধনঞ্জয় একেবারে নির্দোষ এবং তাকে জোর করে বহু চর্চিত মিথ্যে তথ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার অনুসন্ধানের ভিত্তিতে হেতেল পারেকের খুন অনার কিলিংও হতে পারে বলে সরাসরি অভিযোগ তুলেছেন তারা। হচ্ছে যে একটা 4 তলার ফ্ল্যাটে খুন হয়েছে, ফ্ল্যাট বাড়িতে। সেটার একটা সুরক্ষিত ফ্ল্যাট বাড়ি, সারাক্ষণ সিকিউরিটি গার্ড আছে। এবারে সেইখানে বাইরে থেকে কেউ একটা গিয়ে খুন করে বেরিয়ে আসবে, মানে খুন হয়েছে সেটা তো এমনি সাধারণ খুন নয়, সেই মানে খালি হাতে খুন হয়েছে এবং 22টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে ডেড বডিতে। এইরকম একটা খুন যে করবে তার মানে গলদঘর্ম হয়ে যেতে হবে সেই খুন করতে গিয়ে, কিন্তু তারপরে সে স্বাভাবিক অবস্থায় সিজদি দিতে বেরিয়ে যাবে, এটা হয় না। কাজেই ওখানে একমাত্র যে সম্ভাবনা যেটা বাকি থাকে সেটা হচ্ছে ভিতরের লোক, এবং ভিতরের লোকের মধ্যে সব থেকে বেশি সুযোগ ছিল বলা যেতে পারে বাড়ির লোকের। কাজেই তদন্ত যদি নতুন করে করতে হয় তাহলে অবশ্যই বাড়ির লোককে ফোকাসের মধ্যে রাখতে হবে। এবং এটা খুব দুঃখের কথা যে যখন ব্যাপারটা হয়েছিল সেই সময় এই ব্যাপারটা আন্দাজ করার নিশ্চয়ই সুযোগ ছিল, কিন্তু বাড়ির লোককে কখনোই সন্দেহের আওতায় রাখা হয়নি। এবং এমনকি যিনি মানে ওদের কথা অনুযায়ী সারাক্ষণ হেতালের সঙ্গে ছিলেন যেই সময়টা, মানে সারা বিকেলটা, তিনি হচ্ছেন হেতালের মা। তাকে তো জিজ্ঞাসাবাদ করা দূরের কথা, মানে 1 সপ্তাহের মধ্যে তাকে বোম্বে চলে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছিল। কাজেই এখানে ঠিক মতো তদন্ত হয়নি। এবং অনার কিলিং ব্যাপারটার সংজ্ঞাটা আমি মানে এই প্রশ্নটা আমাকে আগে লোকে করেছে, আমি সেই জন্য সেটা সংজ্ঞাটা ভালো করে খুঁজে দেখছিলাম। এটার সংজ্ঞাটা খুব বিস্তৃত। অনার কিলিং বলতে মানে যে শুধু অনার রক্ষার জন্য কিলিং তা নয়, বাড়ির পরিবারের থেকে যদি কোনো কারণে খুন করা হয়ে থাকে তাহলেও সেটাকে অনার কিলিং বলা হয়। যদি এই ব্যাপক অর্থে ধরা হয় সংজ্ঞাটা, তাহলে এটাকে অনার কিলিং বলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ধনঞ্জয় দোষী না নির্দোষ এই বিতর্ক চলতেই থাকবে। তবে এর মাঝে আগামী বৃহস্পতিবার আদালত, মিডিয়া, সমাজ এবং ধনঞ্জয়ের ফাঁসি বইটি প্রকাশিত হতে চলেছে, যা আগামী দিনে সমাজে ধনঞ্জয়ের ফাঁসির বিতর্ক আরো উস্কে দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে প্রশ্ন থেকেই যায়, ধনঞ্জয় সত্যি দোষী ছিল না নির্দোষ? ক্যামেরায় বাপি রায়ের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, তারা টিভি, কলকাতা। এবার দেখে নেব দেশ বিদেশের নানান খবর।